ডায়মন্ড হারবার থেকে লড়ছেন না নওশাদ সিদ্দিকী, তার পরিবর্তে আইএসএফের হয়ে মজনু লস্কর, পেশায় তিনি আইনজীবী, তিনি ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হবেন। কিন্তু সিপিআইএমের সঙ্গে জোট হয়নি। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক, তার সঙ্গে কথা বলবো। নওশাদ সিদ্দিকী এতদিন হুঙ্কার দিচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন, কিন্তু হঠাৎ করে পিছু হটলেন কেন? একটা প্রশ্ন উঠছে, কি মনে হচ্ছে আপনার, কেন হঠাৎ নওশাদ পিছিয়ে গেলেন? আমি কিন্তু বারবার বলছি, দেখুন, বহু আগে ভারতবর্ষের রাজনীতিক চরিত্রটা, রাজনৈতিক দলের চরিত্রগুলো যদি বিশ্লেষণ করেন একে একে, আমি বেসিক্যালি দুটো রাজ্যের কথা এখানে ধরছি, যেহেতু দুটো রাজ্যই সংখ্যালঘু অধ্যুষিত, কেরল এবং পশ্চিমবঙ্গ, এবং এই দুটো রাজ্যে বাম বহুদিন ধরে ক্ষমতায় ছিল, কংগ্রেস ছিল। এই দুটো রাজ্যে মুসলিম ধর্মকেন্দ্রিক যে গণসংগঠনগুলো, যেমন এখানটা সেকুলার ফ্রন্ট হয়েছে, সেটা তো বাস্তবে জামায়াতির একটা অংশ বা একটা ধর্মীয় সংগঠনের ছত্রছায়ার থেকে তারা সেকুলার ফ্রন্ট নামে এসছে, 21-এ তাদের জন্ম। এই দলগুলো বা এআইএম, আসাউদ্দিনের এই দলগুলোকে কিন্তু আমি কোনোভাবেই রাজনৈতিক দল বলি না, এদেরকে আমরা বলি ঘুটি পার্টি। দেখবেন ভোট কাটুয়া পার্টিও খুব অনেকে বলে রাজনীতিক ইয়েতে। কেন আমরা এই কথাগুলো বলছি, বারবার কেন বলছি সিপিএমের বা কংগ্রেসের মতো এত পুরনো দলগুলো এদের শ্রেণী চরিত্রটাকে বুঝতে পারলো না। ইটসেলফ এই দলের যিনি এই মুহূর্তে প্রধান, তিনি ভালো মানুষ হতে পারেন, তার একটা সেকুলার মানসিকতা থাকতে পারে, কিন্তু তাদের দলের ভোট ব্যাঙ্ক বলতে তো বোঝায় যে একটি ধর্মকেন্দ্রিক সোসাইটিকে ওরিয়েন্ট করে, সার্বিকভাবে তো সার্বজনীনভাবে তারা তো আসেনি, তাদের সিলেক্টেড জোনে তাদের প্রার্থী দেওয়ার কথা। এবার এই নির্বাচনে তারা যে জোট করতে চাইছিল, বাম, কংগ্রেস, আইএসএফ জোট, যাদের 21-এর থেকে শুরু করে আজ অবধি এই দীর্ঘ 4 বছর 5 বছরের পথ চলায়, এই জোটটায় তারা কি কোথাও আপনাদের চ্যানেলে বা অন্য কোথাও দেখেছেন জোটের যে প্রাথমিক ধর্মটা হচ্ছে স্যাক্রিফাইস তারা করেছে? সর্বভারতীয় দল বললে বাম, কংগ্রেস কিন্তু অনেকটা উদারভাবে জোটের কথাবার্তা চালিয়েছে। কিন্তু আপনাকে বুঝতে হবে, জোট মনে শুধু চাপিয়ে দেওয়া নয়। আপনি কোনো কথাবার্তা না বলে প্রথমে 13টা না কটার দাবি করে বসলেন। আপনি বলছেন আমি নির্দিষ্ট একটা কেন্দ্রে সংখ্যালঘু মুসলিম, দলিত, আদিবাসী, পিছড়ে বর্গের প্রতিনিধিত্ব করার জন্য আইএসএফ তৈরি করেছি, নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তাহলে সেই অধ্যুষিত পাঠগুলো আপনার লিখিত বয়ান, আর আপনি চাইলেন এমন সিটগুলো যেটা প্রায় বলতে পারেন জোটের ধর্মের বিরুদ্ধ, জোটের প্রাথমিক শর্তটার বিরুদ্ধ। ফলে আপনি জানেন এটা জোট হবে না। আপনি প্রথম থেকে হাওয়া গরম করছেন ডায়মন্ড হারবারে দাঁড়াবো। কেন ডায়মন্ড হারবারে দাঁড়াবো? আপনার নামের সাথে ডায়মন্ড হারবারের যুক্ত করছেন, কারণ ডায়মন্ড হারবারে আপনি জানেন একটা হাই প্রোফাইল ভদ্রলোক জেতেন, এ রাজ্যের শাসক দলের সেকেন্ড ইন ফার্স্ট কমান্ড, বলতে পারেন দলটির উত্তরাধিকার, নেক্সট হাই প্রোফাইল। তার সাথে নামটা জড়িয়ে নিয়ে আপনি বাজারটাকে তুললেন, একটা গরম করলেন, হঠাৎ করে সেই জায়গার থেকে সরে গেলেন কেন? এর পিছনে কি অন্য অঙ্ক কাজ করছে? কারণ আমি কিন্তু আবার বারবার বলছি, এই দলগুলো ঘুটি, এদের চরিত্র হচ্ছে জাস্ট বার্গেনিং পলিটিক্স করা। ধরুন আমি আপনাকে বলি, একদম ক্লিয়ার কাট বলছি, ডায়মন্ড হারবারে কী কী শর্ত হতে পারে। ডায়মন্ড হারবারে যদি উনি দাঁড়াতেন, তাহলে ডেফিনেটলি তার একটা ভালো মুখ আছে, একটা ইয়াং সোসাইটির মধ্যে তাদের একটা গ্রহণযোগ্যতা আছে, তিনি একটা বড় অংশের সংখ্যালঘু ভোট কাটলে অভিষেকের একটা কোণঠাসা অবস্থা হতে পারতো রাজনীতিতে বা ভোটে, বা ডায়মন্ড হারবার একচ্ছত্র যিনি অধিপত্য, ডায়মন্ড হারবার মডেল, পশ্চিমবঙ্গে মডেল মানে ডায়মন্ড হারবার মডেল, আগামীতে তিনি মুখ্যমন্ত্রী এর রাজ্যের তৃণমূলের উত্তরাধিকার। তাহলে এই জায়গাটায় আপনি দাঁড়ালে একটা ইয়ে থাকতো অভিষেকের। তাহলে আপনি এখন দাঁড়ানোর শর্তটা থেকে সরে দাঁড়ালেন কোনো রকম কারণ না দেখিয়ে, এমন একজনকে দিলেন যিনি কার্যত পরিচিত মুখই নয়। এর পিছনে কি শাসক দলের কোনো গোপন আতাত আপনার সাথে আছে? ফার্স্ট কথা, হতে পারে তৃণমূল আইএসএফ সেটিং হতে পারে একদম, কারণ এছাড়া তো আর কোনো ব্যাখ্যা নেই। আপনি কি এখনও শুনেছেন যে আইএসএফের তরফ থেকে তাদের দলীয় মুখপাত্র এর কোনো পর্যাপ্ত কারণ দেখিয়েছে যে কেন আমরা যাদবপুরে প্রার্থী দিলাম, কেন আমরা ডায়মন্ড হারবারে ঘোষিত জায়গার থেকে সরে দাঁড়ালাম? বলেনি। কিন্তু দ্বিতীয় হচ্ছে এটা একটা বড় পার্ট, কারণ এই পার্টগুলোতে কিন্তু লার্জার কনস্পিরেসি যুক্ত থাকে। আমি আবারও বলছি, লার্জার কনস্পিরেসি। আমি কোথাও যেন
আমি সিপিএমের অকমন্যতাকে ইয়ে করছি, যে দেখুন এতদিন যে সিপিএম বলতো আমরা ধর্মে নিয়ে জিরাপে আছি, অর্থাৎ ধর্ম বিবর্জিত একটি দল, বলতে পারে নাস্তিক দল, যারা বারবার বলছে বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা, তারা কি একবারও এটা ভাবিনি যে একটা উগ্র সংখ্যাগুরু ধর্মীয় উন্মাদনার এগেনস্টে একটা সংখ্যালঘু ধর্মীয় উন্মাদনাকে জোটে নিলে পরে কার্যত তার পরবর্তী খেসারতটা তাকে দিতে হবে? আইএসএফকে জোটে নেওয়ার ভাবনাটাই সিপিআইএমের ভুল ছিল। একদম, এই ভাবনাটা কিন্তু অমূলক নয়। আপনি খেয়াল করে দেখবেন, ইতিহাস আছে। আপনি কেরালা যদি আমি আপনাকে শুরুতেই যেটা বললাম, এই রাজ্যে তো ধর্মভিত্তিক সংগঠনগুলোর সাথে সিপিএমের জোটের খুব একটা ইতিহাস নেই, এটা কেরালায় আছে। কেরালায় তারা মুসলিম লীগের সাথে করেছে একাধিক ইয়েতে। ইভেন 2011 সালে এ রাজ্যে যখন চেঞ্জ আসে, কেরালায় কিন্তু বামেরা হেরেছিল, কংগ্রেস জিতেছিল। তার কার্যত একটা বড় কারণ হিসাবে তারাই তাদের পার্টির ডকুমেন্টেশনে তারা দেখিয়েছিল যে ওখানকার যে মুজাহিদ্দিন দলগুলো, জামায়াতে দলগুলোর সাথে, মুসলিম লীগের সাথে তারা যে জোট 80 দশকে তারা ঘোষিত মুসলিম লীগ, যারা ভারতবর্ষ ভাঙনের জন্য অন্যতম দায়ী দল, তাদের সাথে জোট করেছে। 11তে তারা জোট করেছে, ফলে সেখানে কিন্তু তারা ক্ষয়েছে। অর্থাৎ তাদের এই ক্ষয়ের সাথে কিন্তু এই ধর্মীয় সংগঠনগুলোর সাথে জোট, যেটা বামেদের লিখিত শর্ত আমরা সেকুলার, সেটাকে ভেঙেছে। মানুষ বুঝেছে যে না, এরা কার্যত মানে কপি বুকে তারা সেকুলার, কার্যত তারা নন সেকুলার দলগুলোর সাথে ভোটের তাগিদে জোট করছে। এবারও তাই। আপনি খেয়াল করুন সিপিএমের কী শর্তটা ছিল, যে এ রাজ্যে তো প্রায় এখন যদি সেন্সাস হয়, আমি কার্যত ধরেই নিতে পারি যে লাস্ট সেন্সাসে 27% মুসলিম ভোটার থেকে বেড়ে 33% হবেই। 33 বা তার বেশি হবে, ওই কম হবে না। অর্থাৎ যে রাজ্যে এই মুহূর্তে একটা লার্জ পার্সপেক্টিভে 66টি ব্লক মিউনিসিপ্যালিটিসে যারা একদম অলমোস্ট কন্ট্রোলিং পয়েন্ট মুসলিম পপুলেশন 50%-এর উপরে, যে রাজ্যের একটা লার্জার বিধানসভা এই মুহূর্তে যেটা আমাদের সার্ভে, তাতে প্রায় বলতে পারেন 125টা 194টার মধ্যে 125টা বিধানসভা মুসলিম ডমিনেটেড। এই ভোটটার কারণেই আপনারা জোট করেছেন। কিন্তু বুঝতে হবে যে দলগুলোর কোনো নৈতিক মতাদর্শ থাকে না, তাদের সাথে জোট না করে বরং এই যে পপুলেশন, যাদেরকে তারা বারবার ঘোল খাইয়ে রাজনীতির ময়দানে আসাউদ্দিনের মতন দল বা আইএসএফের মতো দল যারা মানুষকে বোকা বানায়, তাদেরকে আপনারা বোঝাতে পারতেন। আমি কিন্তু এই জায়গাটা বারবার করছি। এবং খেয়াল করে দেখবেন, কার্যত এইগুলো বলতে গিয়ে আমাদের কিন্তু মূল বাম এবং কংগ্রেসের কাছ থেকে আমাদের প্রত্যেকটা মুহূর্তে বিভিন্ন তকমা পেতে হয়েছে। আমি তারপরেও বলছি, দেখুন আজকে তো এটা প্রমাণিত হলো যে আজকে মাঝপথে ছেড়ে দিয়ে ভোটের ঠিক পাক মুহূর্তে সরে দাঁড়ালো। একটা বিষয় আপনি তুলে ধরলেন যে আইএসএফ তৃণমূল সেটিং হতে পারে, তো ইতিমধ্যেই অনেকেই কিন্তু বলছে যে আসলে আইএসএফ বিজেপি সেটিং, বিজেপির দালাল নওশাদ। শুনুন, যদি সংখ্যালঘু ভোটে ভাঙন ধরায়, তাহলে আমি আবারও বলছি, ঘুঁটি তো যে কারোরই হতে পারে। যদি ডায়মন্ড হারবার মডেলে ঘুঁটি তৃণমূলের হয়ে থাকে নওশাদ সিদ্দিকী, তাহলে রেস্ট অফ দ্য পার্লামেন্টারি কনস্টিটিউশনে এটা বিজেপির হবে না, এটা তো হতে পারে না। কারণ রাজনীতির আজকের যা নেক্সাস, মানি নেক্সাস, মাসল নেক্সাস, এই যে এম নেক্সাস, এই নেক্সাসে তো আমরা ওয়াইসিকেও দেখেছি যে সংখ্যালঘু বেল্ট হিসেবে পরিচিত বিহার, ইউপিতে কিভাবে তারা ভোট কেটে কার্যত বিজেপিকে তারা সুবিধা করে দিয়েছে। একদম লিখিত ডকুমেন্টস। আমি আপনাকে যদি সেই সুযোগটা থাকতো, আমি আপনাকে পার্ট বাই পার্ট প্রত্যেকটা লোকসভা এবং বিধানসভায় লাস্ট নির্বাচনগুলোতে দেখেছি ওয়াইসি কীভাবে 3 to 4% সংখ্যালঘু ভোট কেটে বিজেপিকে ডিভিডেন্ড দিয়েছে পলিটিক্সে। এই লোকসভা নির্বাচনে তাহলে আইএসএফ নওশাদ সিদ্দিকীর ভূমিকা ভোট কাটা থাকবে, মানে সেটা কি সিপিএমের ভোট কাটবে না তৃণমূলের ভোট কাটবে? আমি আপনাকে আবারও বলি যে সিপিএম কিন্তু লাস্ট নির্বাচনেও একদমই কম থেকে গিয়ে 7% মধ্যে ঠেকেছিল 2019-এর লোকসভায়। যদি এবারে কিন্তু অনেকেই মনে করছিল যে বামেদের ভোট বাড়বে, মানে মনে করা আর বাস্তবটা তো তার সঙ্গত একটা থাকতে পারে। আমি কোথাও জানি না, কোথাও বুঝিনি যে বামেদের ভোট বাড়ার মতন কোনো রকম স্পষ্ট নির্দেশ জনগণ আমাদের দিয়েছে। আমরা সার্ভে করেছি প্রত্যেকটা মুহূর্তে। হ্যাঁ,
আমরা দেখেছিলাম সাগরদিঘি ভোটের পরে মানুষ রুটি রোজগারের প্রশ্নে একটা জায়গায় কনসলিডেশন করেছিল, কিন্তু আবার ধূপগুড়িও তো দেখেছি বামেদের ভোট কমেছে। আপনি নিজেও বলেছিলেন যে সাগরদিঘি মডেল একটা বার্তা দিচ্ছে সারা রাজ্য জুড়ে, সাগরদিঘি মডেলটা রাজ্য জুড়ে হতে পারে। আমি আপনাকে বলি, রাজনীতির তার তো একটা চলমান প্রক্রিয়া। আমি যখন আপনাকে আজকে ইন্টারভিউটা দিচ্ছি, হয়তো দেখা যাবে কিছুক্ষণ পরে এমন একটা পরিস্থিতি তৈরি হলো বা তৈরি করা হলো, আপনি খেয়াল করুন, তারপরে সিএ এসেছে। সিএ একটা আমাদের মধ্যে কিন্তু পোলারাইজড পলিটিক্সকে আবার নতুন করে জাগিয়ে তুলেছে। আপনি খেয়াল করুন যে দুটো অংশে কিন্তু আমরা ডিভাইডেড। আমরা প্রতিদিনের কালকে কোচবিহারে আমরা 2 মহারথীকে দেখেছি, যেটা ভারতবর্ষে হয়তো এইরকম এর আগে কোনো দিন হয়নি, যে 3 ঘন্টার ডিফারেন্সে একটি ছোট্ট ক্ষুদ্র জনপদে দেশের প্রধানমন্ত্রী আর একটি রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চ শেয়ার করেছে ভোটের জন্য। আমরা কি শুনলাম? কেউ কিন্তু রুজি রোজগার বা প্রান্তিক উত্তরবঙ্গের ডেভেলপমেন্ট একটা কথা বললেন না। তারা প্রত্যেকেই বললেন, কেউ বললেন সন্দেশখালির পোলারাইজড রাজনীতির কথা, কেউ বললেন এজেন্সি রাজনীতির কথা। এই যে প্রত্যেকটা মুহূর্তে সারফেসে দুটো দল মানুষকে ডিভাইড করছে, এইতে কিন্তু রুজি রোজগারের প্রশ্নটা কিন্তু অ্যাপলিটিক্যাল হয়ে যাচ্ছে। ফলে বাম ভোটটা কিন্তু গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে, মানুষ ওই জায়গার থেকে সরছে। তারপরে বাম ভোটটার আরেকটা আশা মানুষের ছিল যে কংগ্রেস, বাম এবং আইএসএফের মতো একটা জোট যদি কিছুটা কনসলিডেটেড করতে পারতো, তাহলে মানুষ হয়তো, দেখুন, মানুষ কিন্তু লার্জাস্ট অ্যাসপেক্টে স্টেবিলিটিটার কথা ভাবে। জোট যদি সেই স্টেবিলিটিটা দিতে পারে, মানুষ যদি বিকল্প ভাবে, তাহলে কিন্তু মানুষ বিকল্পের দিকে যায়। মানুষ বোঝে যে আজকে যারা রুলিং ব্যাপক স্বৈরাচারিতা করছে, ব্যাপক দুর্নীতিতে নিমজ্জিত একটা রুলিং পার্টি, তার অপোনেন্ট যদি কোনো একটা লার্জার অ্যাসপেক্টে বিকল্প একটা স্থায়ী জোট হয়, মানুষ সেদিকে কিন্তু যায়। কিন্তু মানুষ সেখান থেকে বিমুখ হয়ে পুনরায় আগের জায়গায় ফিরে আসে বা অন্য কোনো দিশায় যায় যখন দেখে সেই জোটটা কার্যত দিশাহীন অবস্থা। আজকে ভারতবর্ষের ইন্ডিয়া জোটের যে করুণ দশায় দাঁড়িয়ে গেছে, রাজ্যেও তো তাই হলো শেষ মুহূর্তে। আজকে প্রায় 15 দিনের মতন বাকি নেই প্রথম দফার নির্বাচন রাজ্যে, লোকসভায়, ভারতবর্ষের লোকসভায়। সেখানে গিয়ে যদি গতকাল রাতে জোটের অন্যতম মুখ আইএসএফ, তারা যদি বলে আমরা জোট ফোট মানি না, আমরা সরে দাঁড়াচ্ছি, আমরা প্রার্থী দিচ্ছি, তখন মানুষ কি অ্যাসপেক্টে দেখবে? আমরা যারা বিশ্লেষণ করছি তাদের কাছে এই অ্যাসপেক্টটা হয়তো পরিচিত ভারতবর্ষের ইতিহাসের অ্যাসপেক্টে, কিন্তু এই রাজ্যের মানুষের যারা এতদিন মনে মনে আশা করেছিল যে আমরা এই জোটটাকে অন্তত দিই, যারা রুজি রোজগারের কথা বলছে, তারা অন্তত এই ধরনের বিভাজনের রাজনীতির কথায় যাচ্ছে না, তারা কি ভাববে? তারা কি দিশাহারা হবে না বলুন তো? তারা তো একটা মনস্থির করেছে। দেখুন, ভোটার একটা মনস্থির করে চলে। ভোটার কিন্তু অনেকগুলো দিক চিন্তা করে এগোয়। একটা বড় অংশের ভোটার, আমি সব ভোটারের কথা বলছি না, এই কমিটেড ভোটার বাদ দিলে ফ্লটিং ভোটারদের কিন্তু একটা থাকে, দিক থাকে, যে গুডউইল পলিটিক্সটা, পিপুল পলিটিক্স কারা করছে, কারা পিপুল পলিটিক্সের কথা বলছে। এই যে ভোটটা দ্বিতীয়, আপনি খেয়াল করে দেখবেন এই জোটের অন্যতম একটা মুখ বাম, আমি বারবার বলছি বাম, সেই বামেদের কিন্তু 16.5% মতো সংখ্যালঘু সদস্য তাদের দলে। সেই দলের ভোটটা কি ধরে রাখতে পারবে যদি আইএসএফ সরে যায় ওখান থেকে? কারণ আলটিমেটলি দিনান্তে তো সেটা দাঁড়িয়ে যাবে মুসলিম গণসংগঠনের নামেই, সংখ্যালঘু গণসংগঠনের নামেই। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। আর যদি 42টা সিটের যদি শ্রেণী চরিত্র দেখেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, বারবার বলছি, এ রাজ্যে দুটো মুখ্য দল তৃণমূল এবং বিজেপি উভয়েরই কিন্তু লাভ হবে যদি আইএসএফ স্বতন্ত্রভাবে লড়ে। কারণ কোথাও তারা মুসলিম ভোট কাটবে, কোথাও তারা এ রাজ্যে 7% আদিবাসী বা 27% এসসি, শিডিউল কাস্ট এবং অন্যান্য ব্যাকওয়ার্ড যারা সম্মিলিতভাবে 60%-এর কাছাকাছি প্রায়, সেই ভোটটাই থাবা দেবে। কোথাও গিয়ে যে ভোটটা সিপিআইএমের পাওয়ার কথা ছিল, সেই ভোটটা কাটবে আইএসএফ। একদম একদম, এবং কংগ্রেসেরও যাবে, রক্তক্ষরণ কংগ্রেসের থেকেও হবে। আপনি খেয়াল করে দেখবেন এই যে শেষ মুহূর্তে হলো না, এটা কিন্তু একটা অশনির সংকেত আমার কোথাও মনে হচ্ছে। আপনি খেয়াল করুন না, আমরা তো কতগুলো দিক বলছিলাম যে 42টা সিটে যদি তৃণমূল এবং বিজেপি সম্মিলিতভাবে 42-এর কম পায়, তাহলে বুঝবেন যে বাড়তি এই দুইজনের বৃত্তের বাইরে কেউ একজন পেল, এবং তারা হলো একটা বিকল্প বিরোধী। কারণ আমরা কোনোভাবেই তৃণমূল এবং বিজেপিকে একে অপরের বিরোধী মানি না, বুঝি না, অন্তত বিশ্লেষণ তাই বলে।
অন্তত এই লাস্ট রাজনীতির পার্সপেক্টিভটা 2011-র পরে এ রাজ্যে যা গড়ে উঠেছে, তাতে অন্তত এই দুটো দল অফিসিয়ালি কেউ কারো অপোনেন্ট নয়, অপোজিশন নয়। বাংলায় অপোজিশনটা তো আস্তে আস্তে সাগরদিঘি মডেলে ফিরছিল এবং এটা সাকসেসফুল মডেল। আমরা কার্যত কি দেখলাম, একটা সময় আমরা দেখেছিলাম এই রাজ্যে অশোক ভট্টাচার্যের নেতৃত্বে তৃণমূলের ক্ষমতায় আসার পরে শিলিগুড়ি মডেলটা একটা সাকসেসফুলি হয়েছিল। পোহায়ের বাইরে গিয়ে শিলিগুড়ির মানুষ বামেদের ভোট দিয়েছিল, কিন্তু সেটা ধরে রাখতে পারেনি বামেরা। আজকেও তাই হলো, সাগরদিঘি মডেল ধরে রাখতে পারেনি। তারপরেও কিন্তু কিছু কিছু জায়গায় সর্বহারা মানুষগুলো, খেটে খাওয়া মানুষগুলো একটা জায়গায় কনসলিডেটেড হচ্ছিল, সেটাও তো কফিনে পেরেকটা লেগে গেল। ফলে এই জায়গাটায় কিন্তু একটা পর্যালোচনার জায়গা মূল রাজনীতি কংগ্রেস এবং বামেদের থাকার আছে, এবং তাদের বুঝতে হবে যে তারা কি সরাসরি দলিত, আদিবাসী, রাজবংশী, ভূমিহারা এবং সংখ্যালঘু মুসলিমদের সাথে যাবে, নাকি তারা ভায়া হয়ে এই ধরনের কতগুলো ঘুঁটির মাধ্যমে যাবে। কারণ ঘুঁটিরা বরাবরই কিন্তু গোল্ডেন হ্যান্ডশেক করে টেবিলের বাইরে গিয়ে। এটা এই দেশের রাজনীতির পুরনো খেলা, এবং বর্তমানের আনএথিক্যাল এই পলিটিক্যাল পার্সপেক্টিভে এটা যেন দিনের আলো মতন পরিষ্কার। ফলে মূল রাজনীতির চরিত্রগুলোকে বুঝতে হবে যে এই ছাড় ঘোট রাজনীতি, এই ঘুঁটিগুলোকে তারা কিভাবে জনমানস থেকে বিচ্ছিন্ন করবে, আইসোলেট করবে, বোঝাবে মানুষকে। দেখুন আপনাদের আবেগ নিয়ে এরা কীভাবে বাজারে বিক্রি করছে।